ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতে পারে এমন আশঙ্কা তারা ব্যক্ত করছে এবং এই শঙ্কা তাদের মধ্যে তীব্র হচ্ছে। কেন তাদের মধ্যে এই ভয় কাজ করছে? কারা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে? অথবা সত্যিই যদি তাদের এই শঙ্কা তীব্রভাবে কাজ করে থাকে, এর পিছনে কারা দায়ী? এই প্রশ্নগুলোর উত্তর মেলানো খুব প্রয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র দ্বিমত পোষণ করি, যাই হোক সেটি অন্য আলোচনা। কিন্তু তারা যে এই যে তাদের শঙ্কার কথা জানাচ্ছে, নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে একমত কোনো কোনো ক্ষেত্রে পোষণ করতেই পারি। এবং এটিও তো সত্য কথা, গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তারা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলাতে এবং তাদের আন্দোলনটি সফল হওয়াতে গণমানুষের একটি ব্যাপক সমর্থন, ব্যাপক ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ অনেক বড় প্রশ্ন। এবং এই যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছেন, কেন মিলাচ্ছেন? তারা কি সন্দেহ করছে যে আবারও পতিত স্বৈরাচারের পুনরুত্থানের? হাসান আব্দুল্লাহ যে আবেগ দিয়ে এই পোস্টটি দিয়েছেন যে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে, আমরা এটাই ভাবতে চাই না, কোনো অবস্থাতেই না। আমরা চাই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক, আমরা চাই পতিত স্বৈরাচারের পুনরুত্থান না ঘটুক, আমরা চাই ছাত্র নেতারা যে স্বপ্ন দেখিয়েছিল গণমানুষকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার, সেটি যেন নির্মাণ হয়। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নামে যেন সব জায়গায় বৈষম্যের সৃষ্টি না হয়। ক্ষমতার লোভের যে একটি বিষয় সামনে চলে এসেছে, আমরা ঘুণাক্ষরও সেটি ভাবতে চাই না। তারা কিছু হলেই হাজার হাজার মানুষ জড়ো করার চেষ্টা করছেন, যদিও আগের মতো না, তাদের ডাকে সেইভাবে ছাত্র জনতা উপস্থিত হচ্ছে না। কেন উপস্থিত হচ্ছে না সেটিও আলোচনার বিষয়, সেটিও তাদেরকে বিবেচনা করতে হবে। এবং এই যে তিনি বলেছেন যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে সেটিকে অনেক রাজনৈতিক দলই গ্রহণ করতে পারেনি। যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, গণহত্যা কিংবা অন্যান্য দুর্নীতি বা যে কোনো অভিযোগ, তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা করে তাকে বিচারের আওতা আনা যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দাবি উঠেছে, বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। এবং এটা যারা বোদ্ধা, যারা রাজনীতি সচেতন, রাষ্ট্রবিজ্ঞানী, তারা তো বলছেন যে গত 2 দিন আগে বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হলো, 71-এর ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হলো। এবং কথায় কথা তারা যে বলছে যে 71-এর চেতনা থেকে আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে, 47-এর চেতনা, 47। আবার 71-এর চেতনার উপরে তাদের যে 24-এর চেতনাকে স্থান দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, 24-এর চেতনায় সংবিধান রচনা করতে হবে, 24-এর চেতনাকে সবকিছুর উপরে স্থান দিতে হবে। এগুলো কি মানুষ ভালো চোখে দেখছে? তারা যে কথায় কথা নানান একটা অস্থির প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের চেষ্টা করে আসছে বা করছে, আদায় করছে, একটা মব ক্রিয়েট করে তারা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, সরকারের উপরে চাপ প্রয়োগ করছে। এটা কি মানুষ ভালোভাবে নিচ্ছে? গণতন্ত্র হত্যার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দল যদি তারা একটি রাজনৈতিক দল গঠন করতে চায়, এই বিতর্ক এর মধ্যে জন্ম উঠেছে। তারা একটি কিংস পার্টি গঠন করতে চায়, তারা বিভিন্ন এলাকায় এর মধ্যে পুলিশের সাপোর্ট নিয়ে গেছে, পুলিশি প্রহরায় গেছে। এটা কি মানুষ ভালো চোখে নিয়েছে? এবং মানুষের মধ্যে যে ধারণা জন্ম হয়েছে যে তারা একটা শক্তির অহমিকা প্রদর্শন করছে। কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করে খুব বেশি সুফল পাওয়া যায় না, কোনো মতাদর্শকে এইভাবে অবদমিত করে রাখা যায় না। কিন্তু ছাত্রদের মধ্য থেকে এইসব বিষয় যা কিছু উল্লেখ করলাম, তার মধ্য থেকে তাদের যে প্রতিক্রিয়া, শক্তি প্রদর্শনের একটি চেষ্টা, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং এই আতঙ্কজনক অবস্থার কারণে, এবং সরকারও খুব বেশি সফলতা এই যে আগেরটাই ভালো ছিল, বর্তমান সরকারের কর্মকাণ্ড কিংবা ছাত্র নেতাদের কর্মকাণ্ড দিয়ে আগেরটা জায়েজ করার কোনো সুযোগ নেই। তারপরে মানুষ তো বলছে, সেই জায়গা থেকে আবারও বলছি যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা, যে সমীহ ছাত্র নেতারা পেয়েছিল, তা ধ্বংসের জন্য তারা নিজেরাই দায়ী কিনা সেটা তাদেরকে ভেবে দেখতে হবে। প্রতি সেনাবাহিনীর কোনো সাই ছিল না, এমনকি যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হয়ে গেল, তার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিও, যুক্তরাষ্ট্রেরও এই দাবির প্রতি কোনো ধরনের ইতিবাচক সাড়া মেলেনি। আরো একটি যে দাবি, সংবিধান পুনর্লিখন, 72-এর সংবিধানকে ছুড়ে ফেলে নতুন সংবিধানের দাবি তারা দাবি করছিল। এখনো হয়তো সেই দাবিটা আছে, কিন্তু সেটিও আস্তে আস্তে অনেকখানি চুপসে যাচ্ছে। বিভিন্ন মহল থেকে এটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। তারা বলছে যে সমস্যা হতে পারে, কেন সংবিধান পুরোপুরি ছুঁড়ে ফেলতে হবে। যাই হোক, সেখান থেকে পরবর্তীতে আমরা দেখলাম নতুন 2 উপদেষ্টাকে নিয়োগকে কেন্দ্র করে একটা সংঘাতময় পরিস্থিতি। তারা বিক্ষোভ করছে, রাজপথে রয়েছে। তারা যে কোনো মূল্যে অন্তত সংস্কৃতি উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী, তার অপসারণ যে কোনো মূল্যে চাই, এবং তার অপসারণের জন্য মধ্যে আইনি নোটিশও পাঠানো হয়েছে পদত্যাগের জন্য। এই কথা কিন্তু অনেকেই শুরু থেকে বলে আসছেন, যা কোনোভাবেই বলা ঠিক হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো যাও সেই জায়গা থেকে এবং দূরত্ব সৃষ্টি হয়েছে, এমনটা সামনে রেখেই ডয়েচে ভেলের পক্ষ থেকে আব্দুল হান্নান মাসুদের কাছে প্রশ্ন ছিল যে সরকার কোনো বিশেষ বার্তা দিচ্ছে কিনা, অর্থাৎ তাদের কাছ থেকে এখন ডিটাচড
যাচ্ছে না। তবে যোগাযোগ কমছে, যোগাযোগ কম হচ্ছে, এটা নিয়ে সরকার কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা তা আমরা বোঝার চেষ্টা করছি। যদি তেমন কিছু হয় তাহলে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়া বলতে কি বোঝাচ্ছে, কি বোঝাতে চাইছে ছাত্র আন্দোলনের নেতারা? এই যে 3 ছাত্র যাদের কথা বললাম সরকারে আছেন উপদেষ্টা হিসেবে, তারা ছাত্রদের সঙ্গে কোনো আলোচনা করেনি যারা সরকারের বাইরে রয়েছে। তবে তাদের মধ্যে থেকে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এবং আব্দুল হান্নান মাসুদ বলছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু প্রস্তাব ছিল, ছাত্রদের পক্ষ থেকেও কিছু প্রস্তাব ছিল, তার থেকে কয়েকজনকে বা 2-1জনকে নেওয়া হয়েছে। কিন্তু পরে যে 2 দফা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, আমরা জানি প্রথম দফায় 17 জন শপথ নিয়েছেন, তার পরবর্তীতে আরো 4 জন, এর পরবর্তীতে আরো 3 জন। তো এই পরবর্তী 2 দফায় তাদের কোনো মতামত নেওয়া হয়নি, মতামতকে গ্রাহ্য করা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মতো করে চলছেন। আসলে আমার একটি প্রশ্ন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে নিজের মতো চলছেন, নিজের ইচ্ছাতেই সবকিছু চলছে, নাকি এর ভেতরে অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো বিশেষ উপদেষ্টা বিশেষভাবে কলকাঠি নাড়ছেন? মাহিন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে, কিন্তু